নমস্কার, আমি মৌসুমী শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা রানী চন্দর পূর্ণকুম্ভ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের ৪র্থ পর্ব। কাল শিবরাত্রি, যোগের প্রথম স্নান। বর্দি বললেন, শিবের মাথায় ফল ফুল দেব, কিছু ফল কিনে রাখতে হবে আজ। ফুল না হয় পথের দুধারে পাবো কিনতে, ফল যদি না পাই ভিড়ের মাঝে। গঙ্গার বুকের উপরের বাঁধানো চাতাল দিয়ে চলতে থাকি বাজারের দিকে। হরিদ্বারের প্রাণ বলতে যা তা এই চাতালেই। হরেক রকম ব্যাপার চলছে এই জায়গাটুকুতে। চলতে চলতে দেখতে পাই শ্রী রামচন্দ্রের ছবির সামনে মারোয়ারি মহিলা গান গাইছেন হারমোনিয়াম বাজিয়ে এক হাত ঘোমটা টেনে, ঘোমটায় ঢাকা ভক্তের দল সামনে নিয়ে। তার পাশেই চলেছে গুজরাটি ভদ্রলোকের বক্তৃতা, পাপ পুণ্যের বিচার চিরে। আটার গুলি থালায় ভরে ঘুরছে বুড়িটা, পাকা ভুরু কুঁচকে ছোট ছেলেগুলোর দলে ভিড়ে। মুঠো ভরা আঠার গুলি গুঁজে দেয় যাত্রীর হাতে। लीजिए बाबू, 2 पैसा का गुल्ली मछली को खिला के पुण्य करिए। ঋষিকুলের গুরুকুলের বালক ব্রহ্মচারীর দল নামাবলী গায়, কান ঢাকা টুপি মাথায় দিয়ে শাড়ি বেঁধে বসে ঘাটে। সামবেদ গান গায় তালে তালে হাত নেড়ে। বিকেল হতেই এসে বসে থাকে কুশাসন পেতে, লাল রঙের জপের থলি হাতে নিয়ে। ওঠবার উপায় নেই। শিশু মন কেবলই ঘাড় ঘুরিয়ে দেখে চারদিকে। নানা দেশের তীর্থযাত্রী নানা কৌতূহলের উদ্রেক করে। থলির ভিতরে ব্রহ্মচারীদের ছোট হাতের ছোট্ট আঙুলগুলি মালা টপকাতে গিয়ে থেমে যায়। বিস্ময় তাকিয়ে থাকে ড্যাব ড্যাবে চোখ মেলে। ক্রাচে ভর দিয়ে খোঁড়া ভিকিরি চেঁচায় হাত পেতে, 5.25 আনা বিলা দে, সোহাগ ভাগ বানালে। নিলাম চলে এক পাশে। ভিড় ঠেলে ওঠে কালো বাবরি চুলের মাথা, কালো কোট গায়ে, কালো টিনের বাক্স হাতে। টুলের ওপর দাঁড়িয়ে সে হাঁকে, 4 আনা 5 আনা 5.25 আনা, জলদি জলদি আবি খতম হো যায়গা 6 আনা। আলুর বড়া ভাজে দোকানি, লোহার তাওয়া লোহার আংটায় বসিয়ে গরম গরম। দই বড়া ঘুগনি ফুলুরি কিনে খায় পাঞ্জাবি মেয়ের দল নেটের উড়নি মাটিতে লুটিয়ে। দক্ষিণী সাধু বসেছেন গঙ্গার গা ঘেঁষে 2 চোখ বুজে। কথকতা করেন ব্রাহ্মণ রক্তচন্দনের তিলক কেটে। গান চলে লাউডস্পিকারে, রঙ্গিলা 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 রে। সিনেমার বিজ্ঞাপন চলেছে সারি সারি, বুকে পিঠে কাঠের বোর্ড এঁটে। ঘর কে ইজ্জত, চাঁদনি রাত, দিন কি প্যারি। ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ছুটোছুটি করে কুলি মজুর নিয়ে। বড় বড় গাছ এনে জড়ো করেছে গাদা গাদা। গজাল ঠুকে আটকায় একটার গায়ে একটা। সময় বেশি নেই, কুল শেষ করে দিতে হবে কুম্ভের আগে। গেরুয়াধারী সাধু পিছু নেয়, ভজন কে লিয়ে একটু গীতা সাধু কো দান কিজিয়ে, 2 पैसा দাম, এহি দোকান মে মিলেগা। নাপিতের দল বসে আছে পরপর গরম জলের কুকার নিয়ে। 8 ইঞ্চি উঁচু ছোট্ট পিতলের কুকার, উপরে গরম জল, নিচে জলে ধিকি ধিকি খান কয়েক কাঠ কয়লা। অনেকক্ষণ অব্দি গরম থাকে জলটুকু। শীতের হাওয়ায় আরাম দেয় গালে গরম জলের প্রলেপ। মিলের শাড়ি ছিটের কাপড়ের দর কষাকষি চলে দোকানের খদ্দেরের সঙ্গে। ওজন যন্ত্র সামনে নিয়ে বাপ বেটা চোঙা ফোঁকে, 4 पैसा देके ওজন और बीमारी उमारी सब देख लेओ एक साथ। যন্ত্রের উপরে ওজন অনুযায়ী অসুখের নামধাম লেখা। কত বয়সে কত ওজন না হলে কি অসুখ আছে তার বলে দেয় গড়গড় করে সে। পিলে বাত থেকে আরম্ভ করে কালা জ্বর, হাঁপানি, মায় যক্ষা পর্যন্ত। মোটা মোটা আটার রুটি হাতে টিপে সেঁকছে আগুনে। ময়লা শাড়ি পরে রুক্ষ মাথা নিয়ে জীর্ণ প্রৌঢ়া সামনে 2 পা মেলে। ভিকিরিরা আসে, পয়সা ফেলে কিনে খায় রুটি পাশে বসে। 2 টুকরো আলুর তরকারি তেঁতুলের চাটনি দিয়ে।
চাও মেলে। পিতলের কলসি থেকে ঢেলে দেয় ছোট ছোট কাঁচের গ্লাস ভরে জোয়ান মর্দ ছেলে। ঘাড়ে করে সে বেড়ায় চাতালের এ মাথা ও মাথা, সুবিধে মতো নামিয়ে বিক্রি করে এখানে ওখানে। 4 পয়সায় গুড়কা চা, 6 পয়সায় চিনিকা। বেনারসি ওড়না দুলিয়ে হিল ঠুকে চলে বেসুরো মেয়ের দল রুজ পাউডার লিপস্টিক মেখে। বেলুন বাঁশি, লম্বা মোটা গোল রং বেরং, মাথার ওপর দুলিয়ে চলে ছেলে, লম্বা লাঠির ডগায় বেঁধে। অন্ধ ভিকিরি খ্যানোর খ্যান করতাল বাজায় গায়ের জোরে, নজর টানে যাত্রীদের। 4 পয়সায় ব্রাহ্মণ ভোজনের পুণ্য লাভ হয় 32.5 ভাজার দোকানে। ঝুমুর ঝুম চিমটে ঘুঙুর বাজিয়ে কালো দড়িতে বুক পিঠ বেঁধে শাড়ি দিয়ে চলে অলোক নিরঞ্জনের দল। কথা বলবে না, থামবেও না কোথাও, চলতে চলতে ভিক্ষে নেবে। গৃহস্থ আগে হতে তৈরি থাকে ভিক্ষে নিয়ে, সারা গায়ে তাই বাজনা বাজিয়ে চলে তারা। দূর হতে সংকেত জানায় দাতাদের। দোকানির হাতে ভিক্ষে নিতে দেরি হয়ে যায়। অলোক নিরঞ্জন লেফট রাইট করতে থাকে খড়পড় বাড়িয়ে একই জায়গায়। পা নাড়ানো চাই। মাঝের ভিক্ষু অন্যমনস্ক হয়ে থেমে যেতেই চিমটার খোঁচা খায় পেছনের জনের কাছ হতে, ইশারা করে পা নাড়াও। এত লোক চারদিকে, কে কখন দেখে ফেলবে। গ্রন্থ সাহেবে ভিড় জমে এক এক করে। ফুলের ডালা সাজিয়ে রাখে ঘিয়ের বাতি মাঝে বসিয়ে ফুল অলি সারে সারে। ফলের দোকানে এসে দাঁড়াই ফল কিনতে। তৃপ্তি আর হয় না বর্দির। বেল, নারকেল কুল, নাশপাতি, আপেল, বেদানা। वो क्या है? टेपाड़ी? हाँ देव। कला, कमला, ऊपर में वो खरबूजा है, नामिए दाओ तो। पेपे? क्या बोलता है इसको? हाँ वो भी लगेगा। বলেন, কি বলো রানী, নিয়ে যাই? দিয়ে শিবের মাথায়? আবার কবে আসি না আসি, এখানকার শিবকে তো আর নাও পেতে পারি জীবনে। দোকানের নিচ থেকে উপর পর্যন্ত থাকে থাকে সাজানো ফল বেছে বেছে কিনে থলি ভরতে থাকেন তিনি। পাশে সবজির দোকান। সাদা ওড়নায় গা মাথা ঢেকে সাদা লং ক্লথের পাঞ্জাবি সালোয়ার পরে ছিপছিপে ছেলে মানুষ বউ দরাদরি করছে দোকানির সঙ্গে। হাতে কমলের মূল। শুনেছিলাম কোনো কোনো দেশে এই কমলের মূল অতি প্রিয় খাদ্য। শুধুই এগুলো কেমন খেতে হয়? জিবে একটা রসালো শব্দ টেনে সে বললে, বহুত আচ্ছা লাগতা। দেখো না এইটুকু জিনিসের কত দাম, তাই ওয়া বলে 5 আনা। বলি, রান্না করো কি করে? কমলের মূলটার গায়ে আঙুল দিয়ে ভাগ ভাগ মাপ দেখাতে দেখাতে বললে, এই তো এটাকে ধরো 1, 2, 3, 5 টুকরো করা হবে। ছোট করেও কাটে অনেকে, কিন্তু বড় টুকরোই খেতে ভালো। তারপর পেঁয়াজ ভেজে জিরে মরিচ নুন হলুদ দিয়ে রান্না করব। আলুও দিতে পারা যায়, কিন্তু দেখো কি মাগ্গি, নেব কিনা ভাবছি। ए भैया दीजिए ना 1 पौवा 4.25 आना में। 4.5 आना? अच्छा तब 4.25 आना ले लीजिए और ज्यादा नहीं। বলে পাঞ্জাবির পকেট হতে 5 টাকার নোট বের করে 1 পোয়া কমলের মূল কিনে বাকি পয়সা গুনে গেথে নিয়ে চলে গেল বউটি। মুখে গীতা ওরে ঠান্ডা হাতের ঠেলা দিয়ে আমায় জাগিয়ে দেন বর্দি রাত না পোহাতে। আজ যোগের প্রথম স্নান। আগে হতেই ঠিক ছিল, অন্ধকার থাকতে উঠে চলে যাব ব্রহ্মকুণ্ডে। ভোর 5টা থেকে যোগ থাকবে দিনভর। এতখানি সময় পাওয়া যায় না বড়, তবু ঘাটে গিয়ে নির্বিঘ্নে স্নান করে আসা এ অতি আশঙ্কার কথা। আজ সারাদিনই সাধুদের স্নান চলবে। ঘাট তাদের জন্যই খালি রাখবে পুলিশ। স্বামী অনুভবানন্দ বলছিলেন, সকালেই যা সুবিধে, পরে আর ঘাটে নাও ঢুকতে পারেন। তার চেয়ে বরং আগে ভাগে স্নান সেরে তৈরি থাকুন। শোভাযাত্রা করে যাবে সাধু সন্ন্যাসীর দল, দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে। এও তো দেখবার জিনিস বিশেষ রকমের। 11টায় যাবে নিরঞ্জনী আখড়া, তারা ফিরে এলে যাবে নির্বাণী আখড়া। তা প্রায় বেলা 1টা-1.5টা হবে। আমাদের দল যাবে নির্বাণী আখড়ার সঙ্গেই। নির্বাণী স্নানের পর যাবে জুনা আখড়া, ততক্ষণে সন্ধ্যা উতরাবে। তাই বলি, ফাঁক কোথায়?
আর ভিড়ও যা হবে, সে ভিড়ে পারবেন না স্নান করতে। শেষে কোথায় ছিটকে পড়বেন সে এক কাণ্ড হবে তখন। বড়দির ইচ্ছে সাধুদের স্নানের পর আর একবার ডুব দেন পবিত্র গঙ্গায়। শুনে শশী মহারাজ বলেন দাদাকে, মেয়েদের কথা শুনবেন না, অমন কাজ করবেন না। গঙ্গার জল সদা পবিত্র, সুবিধে পেলেই স্নান করে নেবেন। ভিড়ের কথা আপনারা কল্পনায়ও আনতে পারেন না, তাই এসব কথা বলেন। আমার কথাই বলি, একবার প্রসেশনে স্নান করতে গেছি। ঘাটের কাছে গিয়ে এমন আটকে গেলাম যে কেবলমাত্র ঘাটে নেমে স্নান করে উঠে আসতে আমার 3.5 ঘন্টা সময় লেগে গেল। বড়দি আমায় তাড়া দিলেন, বললেন, তাড়াতাড়ি তৈরি হও, এই স্নানের জন্যই আসা আমাদের এখানে। ঠাকুর ঠাকুর করে একটা ডুব দিয়ে উঠতে পারলেই শান্তি। গায়ের কাপড় হালকা করে নাও, যত পারো কম কাপড়ে চলো, যেন ঝট করে ভিজে কাপড় বদলে ফেলতে পারো। উঠে দেখি বড়দি এরই মধ্যে স্নান সেরে নিয়েছেন কুয়োর জলে। কখন অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে বাইরে গেছেন টের পাইনি মোটে। বললেন, এমন দিনে গঙ্গায় নামবো, শুদ্ধ হয়ে নিলাম আগে একবার। বলে কমণ্ডলু হতে গঙ্গা জল হাতে নিয়ে ছিটিয়ে দিলেন আমরা যারা স্নান করিনি আমাদের গায়ে, শুদ্ধ করে নিলেন আমাদেরও। পথে আসতে ভেবেছিলাম আমরাই চালাক, আগে আগে চলেছি, হাত পা নেড়ে স্নান করব বিনা ঝঞ্ঝাটে। ঘাটে এসে দেখি আমাদের চেয়েও চালাক যারা, তারা ভিড় জমিয়ে ফেলেছে এরই মধ্যে। এ কদিনের চেনা ঘাট বলি এগিয়ে এসে নিয়ে যায় ভিড় ঠেলে। শীতের প্রকোপ, হাড়ে হাড়ে ঠোকাঠুকি। কাত হয়ে ভিড়ের ভিতর দিয়ে শরীর এগিয়ে দিতে দিতে গিয়ে জলে পড়ি। গুনে গুনে কটা ডুব দিই। মার জন্যে ঘড়া ভরে যোগের জল তুলে নিয়ে উঠে আসি। বড়দি বুক জলে দাঁড়িয়ে মন্ত্র পড়ছেন, আর চোখ বুজে জনে জনের নামে অঞ্জলি ভরে ফুল ফল পয়সা গঙ্গায় নিবেদন করছেন। সেবাওলির বড় ফুর্তি। বড়দির অর্ঘ্য জলে পড়বার আগেই দাঁত বের করে হাসতে হাসতে হাত বাড়িয়ে সেসব লুফে নিয়ে কোঁচড়ে পড়ছে। মনে হলো বড়দিকে নাড়া দিয়ে বলি, দেখো চোখ মেলে কাকে কি দিচ্ছ এত কষ্ট করে। পরেই ভাবলাম, বুদ্ধিমতী তিনি, হয়তোবা দেখে শুনেই 2 চোখ বুজে ফেলেছেন। বলেন তো এমনিতে প্রায়, নাম করে দিলাম তাতেই মনে তৃপ্তি। তারপর কে তা নিল, কি হলো, কেন মিথ্যে ভাবতে যাওয়া। ব্রহ্মকুণ্ডের মাঝখানে মোটা একটা স্তম্ভের মাথায় গঙ্গাদেবীর মন্দির। অনেকে সাঁতরে মন্দির প্রদক্ষিণ করে। এটা নাকি আসলে মানসিংহের ভস্ম স্তম্ভ। আকবর মানসিংহকে বলেছিলেন, তুমি আমার জন্য এত করলে, আমি তোমার জন্য কি করতে পারি। মানসিংহ বললেন, আমার মৃত্যুর পর ব্রহ্মকুণ্ডে অস্থিভস্ম বিসর্জন দিলে পর তার উপরে যেন স্মৃতিস্তম্ভ গেঁথে দেন। ব্রহ্মকুণ্ডে অস্থিভস্ম ফেললে সেই আত্মার আর বন্ধন ঘটে না, এই সকলের বিশ্বাস। শ্যামাপদ সংসার ত্যাগী, যোগী, উল্টোপাল্টা কথা কন, মনের কথা ধরতে পারা যায় না সহজে। তিনি বলেন, ব্রহ্মকুণ্ডে সাঁতরে স্নান করি কি সাধে, মরার হাড়ে গিজগিজ করছে তলা, দাঁড়ালেই পায় ফোটে। ঘাটে সিঁড়ির উপরে, সিঁড়ির মাঝে, সিঁড়ির নিচে দেবদেবীর ছড়াছড়ি। গঙ্গামাই, শিবশম্ভু, রামচন্দ্র, বীর হনুমান, কলকাতা কি কালী, পুরাতন কেদারবদ্রী, সীতাজি, কত কি মূর্তি। খুপড়ি খাপড়ি ঘরে এক একজন। 2 কমণ্ডলু ভরা দুধ গঙ্গা জল সবার মাথায় একটু একটু করে ঢেলে বেড়াতে লাগলেন বড়দি। বললেন, ধরো, তুমিও দাও, ওই শিবায় নম বলে দিলেই হবে সবাইকে। সাধুদের স্নানে আসতে এখনো কিছু সময় বাকি। ভিজে কাপড়ের বোঁচকা হাতে নিয়ে ঘুরতে বড় অসুবিধে। বলি, একবার কম খলে ফিরে গিয়ে গঙ্গা জলের ঘড়া, ভিজে কাপড়ের ভোজা এসব রেখে দিয়ে এলে হয় না? বেশ ঝাড়া হাত পায়ে থাকা যাবে সারাদিন। মন্দ কথা নয়, দাদা বললেন, সেই তো ভালো। দুপুরের খাবারের ভাবনা নেই কোনো। কালই বলে দিয়েছি স্বামীজিদের যে দুপুরে আজ খাবো না আমরা। কখন ফিরতে পারি কি না পারি ঠিক কি, মিছে কেন তাঁদের বসিয়ে রাখবো? তাঁরাও তো আসতে চান স্নান করতে। আমাদের সেই চায়ের দোকানটা তো বেশ পরিষ্কার, খিদে পেলে খেয়ে নেব সেখানেই। বড়দির আজ শিবরাত্রির উপোস।
বলি, আমিও উপোস করব এর সঙ্গে। করিনি তো কখনো। মনে ভাবলাম, যা দেখছি খাওয়া তো হবেই না আজ এমনিতে, বরং শিবের নামে থাকলে হয়তোবা কিছু কাজ দিতেও পারে। কঙ্খল থেকে হরিদ্বারে ফিরে আসতে পথ আর আগের সেই পথ নেই। শহরের কোন প্রান্তে শুরু হয়েছে স্নানের উদ্দেশ্যে শোভাযাত্রা, খবর রটেছে দিক বিদিকে। ঘন ঘন হুইসেল বাজছে পুলিশের মুখে। সার্জেন্ট ছুটছে সাইকেলে চেপে। চওড়া রাস্তা একেবারে খালি। জনপ্রাণীর হাঁটা নিষেধ পথে। গলি ঘুপচে দিয়ে দৌড়ে দৌড়ে ছুটি ঘাটের দিকে। একবার গিয়ে পৌঁছতে পারলে হয় হরকি পৌড়িতে এরা আসবার আগে। কিন্তু ইচ্ছে মতো কি আর এগোনো যায়? ভিড়ের ঠেলায় ঠেলে আনে যতখানি ততখানি এগোয়। এমনি করে ঘাটে এসে তো পৌঁছই একসময়, কিন্তু হরকি পৌড়িতে যাই কি করে? বেড়া দিয়ে ঘিরে ফেলেছে ঘাট। পুলিশ ভলেন্টিয়ার গায়ে গায়ে মোতায়েন। লাঠি বাগিয়ে ঠেলে হটিয়ে দিচ্ছে জনতা স্রোতকে উল্টো মুখে। 1 ইঞ্চিও এগোবার আর উপায় নেই। হায় রে, কেন গিয়েছিলাম কঙ্খলে ফিরে? হাত ব্যথা হলে কাপড়ের বোঝা না হয় ঘাড়ে নিয়েই চলতাম, সেই তো ছিল ভালো। এখন যে সব দিকই মাটি। আচ্ছা, চলো তো দেখি ওই দিক দিয়ে ঘুরে যেতে পারি কিনা। ওই তো দলে দলে অনেকেই তো যাচ্ছে ওই পথে, ওদিকটা খোলা থাকতে পারে। সিঁড়ি ভেঙে সরু গলি দিয়ে শ্রীরামচন্দ্রকে ডাইনে রেখে ছুটে যাই। গিয়ে দেখি রাস্তা বন্ধ। ওখান থেকে কলকাতাকে কালি ডিঙিয়ে আর একদিকে ঘুরে আসি, রাস্তা বন্ধ। পুরাতন কেদারবদ্রী প্রদক্ষিণ করে ফালি পথটুকুতে ঢুকি, রাস্তা বন্ধ। দিক শূন্য হয়ে ছুটে ছুটে যেখান দিয়েই ঘাটে ঢুকতে যাই, রাস্তা বন্ধ। সময় আর বেশি নেই। শোভাযাত্রা নাকি এগিয়ে আসছে। পাগলের মতো ছুটছে সবাই। স্নান দেখবার জন্য জায়গা নিয়ে দাঁড়াতে চায়। এদিককার ভিড় রাস্তা বন্ধ দেখে ওদিকে ছুটে যাচ্ছে, ওদিককার ভিড় পথ না পেয়ে এদিকে ছুটে আসছে। সবাই ভাবে অপরকে দিয়ে খোলা পথ পাবে। এই আসা যাওয়ার কি এক প্রাণান্তকর ধাক্কাধাক্কি সারা তল্লাট জুড়ে। মরিয়া হয়ে ভালো মানুষ মুখ এক পুলিশকে গিয়ে ভাইজি ভাইজি বলে ধরে পড়লাম। বললাম, একবার একটুখানির জন্য পথ ছেড়ে দাও, ভিতরে ঢুকি। ভাইজি গম্ভীর হয়ে থাকে, ঘাড় নাড়ে। রাজি হয় না কিছুতে। দায় পড়েছি, কি করি? থেকে থেকে কেবলই এ ভাইজি ডাকি আর করুণ নয়নে ঘাটের দিকে তাকাই। এত আশা, এত শখ, সাধুদের স্নান দেখব, এ কি হলো? কিছুই তো দেখতে পাবো না এভাবে থাকলে। আবার বলি, এ ভাইজি। এবার কি জানি কি মনে হলো ভাইজির। এদিক ওদিক ঘাড় ফিরিয়ে কেউ দেখছে কিনা দেখে আঙুল নেড়ে ইশারা করে বললে, জলদি আইয়ে। বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে রইল, যেন বড়ই অন্যমনস্ক। এক লাফে কাঁটা তারের বেড়া ডিঙিয়ে ঢুকে পড়ি ভিতরে। টেনে বড়দিকে ঢোকাই, দাদাকে ঢোকাই। পুলিশ হৈ হৈ করে তেড়ে আসে। বলি, এ মেরি বহিন হ্যায়, ভাই হ্যায়। ব্রজরমণও বাদ পড়েন না। মুহূর্তে বেড়া গলিয়ে চলে আসি 4 জন। স্বস্তির নিঃশ্বাস ফেলি এতক্ষণে, এবার আর তারা কি। আস্তে ধীরে গিয়ে বসি হরকি পৌড়িতে, একেবারে সামনের সারিতে। এখন যতক্ষণ সময় লাগে লাগুক, সাধুদের এসে পৌঁছতে ঘাটে। লোকে লোকারণ্য চারদিক। ঘাটের উপরে, বাড়ির ছাদে, পাহাড়ের গায়ে, গাছের ডালে যেদিকে তাকাই লোকের মাথার রঙিন ঘোমটা গিজগিজ করে। কখন হতে বসে আছি অপেক্ষায় সব। হাত ঘড়িতে সময় দেখি আর কত দেরি। সময় কাটাতে স্কেচ খাতা কোলে খুলে বসি। বড় হয়রান লাগছে। তার উপর সকাল হতে না খাওয়া। কথা বলতে শক্তি নেই। চুপচাপ খাতার পাতায় পেন্সিলের আঁচড় কাটতে কাটতে কেবলই মনে প্রশ্ন জাগে, এত লোকের এই যে মিলিত বিশ্বাস, কিছুই কি মূল্য নেই এর? এক বিশ্বাসে জড়ো হয় এই যে লক্ষ লক্ষ লোক, এর ভিত্তি কি একেবারেই ভুয়ো? সাধারণে বিচার করে কোন দিক দিয়ে? গঙ্গা জলে পাপ ধুয়ে যায় শুনে তারা হাসে। গঙ্গা জলের যে কি মাহাত্ম্য, এ তর্ক আর আসে না মনে এ দৃশ্য দেখলে। আপনারা কি আনন্দময়ীমার ওখান থেকে এসেছেন? ঘাড়ের কাছে মুখ বাড়িয়ে পিছন হতে বললেন এক মহিলা। খাতার পাতায় দৃষ্টি রেখেই ঘাড় নাড়ি, না। তবে কোন মার কাছ থেকে?
দূর ছাই, কথা বলতে ভালো লাগছে না, তবু ঘ্যান ঘ্যান। পাশে বর্দি গভীর ধ্যানে মগ্ন, নামে ভাবে অমিল নেই। চট করে তার নাম বলে দিই, হিরণ্ময়ী মা। যাহ, পেন্সিলের মুখটা ভেঙে গেল। সঙ্গে ব্লেড ছুরি নেই, নখ দিয়ে কাঠ খুঁড়তে থাকি। একটু শীষ বের করতে পারলেই হয়। ভাবি, সাধু দেখলেই হেলাফেলা করি, সাধুভক্ত কাউকে দেখলে ঠাট্টা জুড়ি, নিজেকে তুলনায় বুদ্ধিমান ঠাওরাই। আর যত কি বোকার দল এই সাধুরাই! মহা মহা পণ্ডিত, মহাদনির সন্তান, কত কত যে এর মধ্যে ছাই মেখে জটা ঝুলিয়ে বসে আছেন শীত গ্রীষ্ম তুচ্ছ করে, আহার নিদ্রা ভুলে উন্মুক্ত আকাশের তলে। তাঁরা কি এমনই নির্বোধ? কিসের আশায় তাঁদেরই কৃচ্ছ সাধন? কোন দুর্বার আকাঙ্ক্ষায় এমন উন্মুখ হয়ে মায়ের বুক থেকে ছিনিয়ে আনলেন নিজেকে নিজে? আপনাদের আশ্রম কোথায়? কি জ্বালা! এক কথায় উত্তরসারি আসামে। মৌনব্রত কত সুবিধের, সাধে কি সাধুরা কথায় কথায় মৌনী বাবা হয়ে থাকেন? ধনঞ্জয় দাস সন্ত দাস বাবাজির শিষ্য, তিনি মৌন নিয়েছেন। কবে ভাঙবেন জানেন না, দরকার মতো স্লেটে দু চার কথা লিখে দেন শিষ্যদের। এই ধনঞ্জয় দাসও মহাপণ্ডিত ব্যক্তি, অথচ মাথা জোড়া জটের খোঁপা নিয়ে যখন বসে থাকেন, অচেনা লোক কি বুঝবে তাঁর? সন্তদাস বাবাজিও তো কত জ্ঞানী গুণী ধনী লোক ছিলেন। বর্দির কাছে গল্প শুনি, আগে তার নাম ছিল তারাকিশোর চৌধুরী, বিখ্যাত উকিল। আচ্ছা, আসামে কোথায় আপনাদের আশ্রম? কামাখ্যায়? না, আর পারি না, কি উত্তর দিই এবার? কামাখ্যার নাম যখন করলেন ভদ্রমহিলা, তবে হয়তো জানেন আসাম সম্বন্ধে কিছু কিছু। বাজে কথার বড় জ্বালা, শেষ রক্ষা করা দায়। তাড়াতাড়ি বলে ফেলি, অরুণাচল আশ্রম। এই নামে একটা পাহাড় আছে বটে শিলচরের কাছে, ভাগ্যিস মনে পড়ে গেল। বর্দি দেখি শঙ্কিত কম্পিত দৃষ্টি মেলে একবার আমার দিকে তাকিয়েই ফের দু চোখ বুজে আত্মস্থ হলেন। হিরণ্ময়ী মার রূপে এতে আরো জেল্লা ফুটল, দেখে আশান্বিত হই। দুমদাম শব্দে ঢোল ব্যান্ড বাঁশি কানে আসতেই সজাগ হয়ে বসি। দেখতে দেখতে দুদ্দার করে শোভাযাত্রা এসে ঘাটে পৌঁছল। শয়ে শয়ে সাধু সন্ন্যাসী, ছাই মাখা গা, গেরুয়াতে ঘাট, ঘাটের সিঁড়ি ভরে গেল। নাগা সন্ন্যাসীর দল সকলের আগে জলের কাছে এগিয়ে দাঁড়ালো পরপর সার বেঁধে। তাদের পিছনে অন্য সাধুর দল গ্যালারির মতো ভরে রইল উপরে উঠে যাওয়া সিঁড়ি পর্যন্ত। মণ্ডলেশ্বরদের মাথায় ফুলের মালা জড়ানো জড়ি জড়ার রঙিন ছত্র, দুপাশে চামর, পিছনে ঝলমলে পাখা। দুই মর্দ ধরে থাকে ডান্ডা, দূর থেকে চেনা যায় চিহ্ন দেখে। কয় মণ্ডলেশ্বর এলেন স্নানে, আর সাধুদের সকলেরই গলায় গাঁদা ফুলের মালা। নাগার দল আগে দাঁড়িয়ে, তারা পটপট গলার মালা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন জলে। এত মালা! ব্রহ্মকুণ্ডের জলটুকু ছেয়ে গেল ছেঁড়া মালার হলুদ ফুলে। দুলছে নড়ছে ফুলগুলি জলের ওপর স্রোতের তালে। কি অপরূপ শোভা কুণ্ডের! সাধুরা দাঁড়িয়েই রইলেন, জলে নামছেন না কেন? যেন কিসের অপেক্ষায় আছেন। ভেবেছিলাম তাঁরা এসেই জলে ঝাঁপিয়ে পড়বেন, হুড়োহুড়ি তালগোল পাকিয়ে যাবে। তা তো নয়। বিশেষ একটা নিয়মে বাঁধা যেন সবকিছু, বড় সুন্দর। খানিক বাদে ভিড় ঠেলে এগিয়ে এলেন একজন, ছোট্ট একটা রূপোর সিংহাসন হাতে নিয়ে। তিনি জলে নেমে সিংহাসন ডুবিয়ে তুলতেই লম্বা ডান্ডার মাথায় বাঁধা দুটো ঝান্ডা জলে ফেলা হলো। সঙ্গে সঙ্গে শিঙা বেজে উঠল। সাধুরা জয় জয় গঙ্গা মাই কি জয় বলে জলে ঝাঁপিয়ে পড়লেন। গেরুয়াধারীরা উঠে কৌপিন বদলালেন, বুকে পিঠে গাত্তা বাঁধলেন। মণ্ডলেশ্বররা পুরো সাজ করলেন চেলা শিষ্যদের সাহায্য নিয়ে। আর নাগার দল ভিজে গায়ে কাঁপতে কাঁপতে মুঠো মুঠো ছাই ঘষলেন সর্ব অঙ্গে। জল গায়ে শুকনো ছাই আটকে রইল আঠার মতো। দূর থেকে দেখছি জল শুকিয়ে সাদা ছাই ফুটে উঠেছে কালো অঙ্গের এখানে ওখানে। একটু বাদেই সাদা মহেশ্বর বনে যাবেন এক একজন। কেউ কেউ জটার মধ্যেও ছাই ছড়ালেন ঘুরিয়ে ফিরিয়ে, বোধহয় তাড়াতাড়ি শুকিয়ে নেবার ইচ্ছে। কেউ আবার একে অন্যের পিঠে লেপে দিলেন ছাই দিয়ে। কেমন বেশ মিলমিশ ভাব।
এমন ভালো লাগে এদের দেখতে। সত্যি যেন বোম ভোলা সদাশিবের দল। কিছুরই প্রয়োজন নেই এ জগতে। ভুলেছে নিজেকে, ভুলেছে অন্যকে, লাজ লজ্জার সীমানার বাইরে। এই তো বাড়ির পাশে নির্বাণী আখড়া, ফাঁক পেলেই যাই সেখানে। আঙিনার মাঝে বটগাছের তলায় ছাই বিছিয়ে শয্যা রচনা করে আশ্রয় নিয়েছেন যে নাগা, স্কেচ করি তাঁকে। ভ্রুক্ষেপ নেই তার। 4 হাত তফাতের আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে কখনো তিনি ধুনির আগুন উস্কে দেন, কখনো পিতলের ত্রিশূলটা ছাই দিয়ে ঘষে চকচকে করেন, কখনো বা ডমরুটা বাজিয়ে দেখেন ঠিক আছে কিনা। ঝটপট স্নান হয়ে যায় সবার। যেন কটি মুহূর্ত মাত্র তৈরি হয়ে দাঁড়ালেন তারা আগু পিছু নিয়ম অনুসারে। আবার বাজনা বাজল, আবার পতাকা উড়ল, হাতি চতুর্দোলা নড়ে উঠল। আবার শোভাযাত্রা চলল শহরের পথ ধরে বিল্লোকেশ্বরের মন্দিরের দিকে। শিবের মাথায় গঙ্গা জল ঢালবেন আজ সবাই। একদল ঢালবেন বিল্লোকেশ্বরের মাথায়, একদল দক্ষেশ্বরের মাথায়। এই 2 বড় জাগ্রত শিব এখানে, বলে সকলে। ঘাট খালি হতেই পথ ছেড়ে দেয় পুলিশ। 1 আখড়ার পর আর আখড়ার দল আসতে যেটুকু ফাঁক, সেই সময়টুকু দেওয়া হয় সাধারণের স্নানের জন্য। সাধুদের স্নানের পর সেই জলে স্নান করার বাসনা সকলের। দলে দলে লোক এসে নামতে লাগলো জলে। দাদা বললেন, দেখা তো হলো, এবার চলো ফিরে যাই, নয়তো আবার কখন পথ বন্ধ করে দেবে, বের হতে পারবো না সহজে। লম্বা লম্বা পা ফেলে বড় রাস্তায় এসে পড়ি। ছুটতে ছুটতে পিছু নেন এক মহিলা। হাঁপাতে হাঁপাতে নাগাল ধরেন তিনি। বলেন, কোন পথে যাবেন আপনারা? মুখ চিনি না, স্বর চিনি। ফিসফিস করে বড়দিকে বলি, দেখো তো ঘাটের সেই মহিলাই কিনা। হুঁ বলে বড়দি বিব্রত মুখে পাশ ঘেঁষে চলেন। কি বিপদ! গঙ্গার পাড়ে বসে মিথ্যে যেসব বলেছি, এখন তাল সামলাই কি করে তার? জোরে জোরে পা ফেলি। ভদ্রমহিলা দৌড়ে দৌড়ে সঙ্গ করেন। সৎসঙ্গের একই উৎকট আকর্ষণ। কি করি? মুখ ঘুরিয়ে এবার তার মুখ দেখি। সুন্দর শ্যামল মুখখানি। বয়স বেশি নয়। যে বয়সে মেয়েদের মুখে একটা স্থির মেয়েলি সৌন্দর্য ফোটে, সেই বয়সেই পা দিয়েছেন সবে। কথা বলতে টোল পড়ে দুগালে দুটি। বড় বড় কালো চোখে দীপ্তি ফোটে সরল বুদ্ধি ভক্তির। সাদাসিধে আধময়লা একখানা শাড়ি পরনে, হাতে 2 গাছি সোনার রুলি। মেয়েটি বললে, আপনারা নব্য সাধিকা দেখেই বুঝেছি। স্কেচ করছিলেন? আর্টিস্ট আপনি? আমি পুরাণপন্থী, তবু আপনাদের যে একেবারে না বুঝি তা নয়। বলি, কার শিষ্যা আপনি? সঙ্গে কেউ নেই নাকি আপনার? সঙ্গীত দরকার কি? মনে আকাঙ্ক্ষা জাগলো, চলে এলাম একলাই। স্নান করে ফিরে যাব, এই একদিনেরই তো পথ মাত্র। জানেন, ভক্ত আমি অনেকেরই, কিন্তু দীক্ষা নিইনি এখনো কারোর কাছে। সকলেই দীক্ষা দিতে চান, আমি মন স্থির করতে পারি না। বাড়িতেও বলে, এখনই কি দরকার? ধর্মকর্মের সময় অনেক পাবে পরে। কিন্তু আপনারা তো বোঝেন। বলুন দেখি, ভিতর থেকে ঠেলা মারলে কে চুপ করে থাকতে পারে? যেটা ঠেলা মারছে সেটা তো চায় ফুটে উঠতে। আপনিই দেখুন না, যদিও আপনাদের আলাদা সাধনা, তবু এই বয়সে যে এতখানি এগিয়ে গেছেন, ভিতরের তাগিদ ছিল বলেই তো। কথায় কোথায় কোথায় গিয়ে কথা দাঁড়ায়, ভয় প্রসঙ্গ পাল্টাই। বলি, বিয়ে হয়েছে কোথায়? কুমিল্লায়। ছোট থেকে রাঁচিতে মানুষ, বিয়ে হলো একেবারে অজ পাড়াগাঁয়ে। ওই যে আছে না, আম্র মঞ্জরির গন্ধ, বন্যি আনে মৃদু মন্দ, বায়ু তবে উড়াবে অলোক, ঘুঘু ডাকে ঝিল্লি রবে, কি মন্ত্র শ্রবণে কবে মুদে যাবে চোখের পলক। অথচ তখন কিন্তু এর মাধুর্য বুঝিনি। চারদিকে ঝিল্লি ঝিঝি করে, আমি ভয় কেঁদে মরি। এ কোথায় এসে পড়লুম? ঘন বন, সন্ধে হলেই অন্ধকার ঘুরঘুরটি। সেই যে কবিতা আছে, রবি ঠাকুর ঋষির নাম শুনেছেন তো? ঋষি ছিলেন তিনি, যে সাধনা করে গেছেন অমন কজনে পারে, সেই তিনি যে লিখে গেছেন, দিঘির কালো জলে সাঁঝের আলো জলে, দুধারে ঘন ঘন ছায়ায় ঢাকা,
পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে, কোথা সে ছায়া সখী, কোথা সে জল, কোথা সে বাঁধা ঘাট অসত্তল। কি কবিতা! তখন তো বুঝতে পারিনি, এখন মর্মে মর্মে উপলব্ধি করি। প্রতি পদে তাঁর কবিতার সুর প্রাণে ঝংকার তোলে। একটু দূরে এলেই মন তবে ঠিক জিনিসটা খুঁজে পায়, কেমন কি না। তাই এখন কেবলই মনে হয়, দিঘির সেই জল শীতল কালো, তাহারই করলে গিয়ে মরণ ভালো। আচ্ছা, আপনাদের সাধনাটা কি ধরনের? ভাববেন না আমি অশ্রদ্ধা করি, জানতে চাই মাত্র। অবশ্য নব্য সাধিকা আমি আরও দেখেছি, শিক্ষিত সম্প্রদায়। বর্দি দেখি ঠোঁট টিপে হাসছেন, কি জবাব দিই শোনবার জন্য চলতে চলতেও কান সজাগ রেখেছেন। মনের জ্বালা মনে চেপে যেন বিশেষ দরকারি কথা এগুলি এইভাবে বলে উঠি। আপনি উঠেছেন কোথায়? খাবেন কি? বাজারের খাবার থেকে কিন্তু সাবধান, বেঘরে মারা পড়বেন। মেয়েটি হেসে বলল, আজ তো উপবাস, কিছু খাবো না এমনিতেই। আর 2-1 দিন যা থাকবো, না খেলে কি হয়? থাকা কি যায় না ভাবেন? এ বিষয়ে আপনাদের সাধনায় কি বলে? হা হরি, ঘুরে ফিরে যে সেই একই কথা। বলি, ছেলে মেয়ে কটি আপনার? কোথায় রেখে এলেন তাদের? কার কাছে? ভাবলাম এই একমাত্র পথ, যে কথায় যে কোনো মার মন ঘুরে যাবে সন্তানের দিকে। সে বললে, মেয়ে আমার একটি, 8 বছরের, থাকে তার পিসির কাছেই বেশি। উনি তো রেলের ইঞ্জিনিয়ার, ঘোরাঘুরির কাজ, আজ এখানে কাল ওখানে, পড়াশোনা হয় না ঠিক মতো। পিসি হাই স্কুলের টিচার, তিনি রেখে দিলেন ভাইজিকে নিজের কাছে। সংসার আর কি, একটা মায়া বই তো নয়, তাই না? আপনার তো এ বিষয়ে জ্ঞান আরো বেশি, আপনি আমাকে এ তত্ত্ব আরেকটু বুঝিয়ে বলুন শুনি। অস্থির মনে এদিকে ওদিকে তাকাই। সামনেই ভোলাগিরির আশ্রম, মেলা ভক্তের ভিড়। চোখের নিমেষে ভিড়ের মাঝে ঢুকে গা ঢাকা দিই। মেয়েটি খানিক এপাশ ওপাশ খুঁজে ঘুরে একটু দূরে একটা ধর্মশালা ছিল, তার ভিতরে ঢুকে গেল। বর্দি এতক্ষণে মুখ খোলেন, মান সম্মান রাখার দায় তোমার যন্ত্রণায়, নিজে যা করো করো, আমায় যদি জড়াও। আর সেখান থেকে সোজা চলে আসি দক্ষ ঘাটে। দক্ষেশ্বর এখানে, অসংখ্য লোকের ভিড়, বিরাট মেলা বসে গেছে প্রাঙ্গণ জুড়ে। কাগজের বাঁশি, ক্ষীরের প্যাঁড়া, বেসনের লাড্ডু, গরম জিলিপি, ঘোলের শরবত, বেলুন, ঝুমঝুমি, কাঠের ঘোড়া, রঙিন কাগজের খেলনার ছাতা, ফুলের তোড়া, শোলার দাঁড়ের শালিক টিয়া, ল্যাজঝোলা হনুমান, কত কি। ছেলেবেলায় দেখা রথের মেলা যেন বুড়ো বটের তলায়। এক পাশে জোড়া বলদ ঘানিতে জুড়ে আখের রস বের করে বেচছে লোক কাঁচের গিলাসে বরফের টুকরো ফেলে। শুকনো গলায় এই ঠান্ডা সবুজ রস না জানি কি অমৃত ঢালে। কেন যে মরতে আজ উপোসের নাম মুখে এনেছি। ঢোক গিলি আর দেখি গোল হয়ে ঘিরে বসে খাবার কিনে খাচ্ছে এক এক পরিবার, বউ ঝি ছেলেপুলে নিয়ে। সারাদিন এরাও ঘোরাঘুরি করছে, খালি পেটে ক্লান্তি বেশি লাগে। 3 আনা সের নারকেলি কুল আঁচল ভরে কেনে ছেলের মাসি। কমলা লেবু টিপে টিপে দেখে, দরে বনে না। উঠে যায় কোলের শিশুকে কাঁখে তুলে মা। গাছের ছায়ায় চাদর বিছিয়ে শুয়ে আছে পশ্চিমের বাবু বন্ধুদের নিয়ে হাঁটুর ওপর পা তুলে। চারদিকেই বেশ একটা তৃপ্তি, বিশ্রামের ভাব। দাদা বললেন, আমি এখানেই বসলাম, তোমরা গিয়ে শিবের মাথায় যা দেবার দিয়ে এসো। সতীর পুণ্যে পতির পুণ্য মেনে নিলাম মনে। শিব মন্দিরের কাছাকাছি এসে চক্ষু চড়ক গাছ, যা লোকের ঠেলাঠেলি। তার উপর মন্দিরে ঢুকবার পথটা সরু, পথের দুদিকে আবার উঁচু গাঁথনির দাওয়া, মানে দেওয়াল। সেই সংকীর্ণ সুড়ঙ্গ পথ, সেই পথ জুড়ে জোয়ান জোয়ান হিন্দুস্থানি, পাঞ্জাবি, মারোয়ারির ঠাসা কিউ, একেবারে চিড়ে চ্যাপ্টা। অর্ঘ্যভরা হাত যে যার মাথার উপরে তুলে ধরে কাঁধে বুকে ঢুসোঢুসি চালিয়ে যাচ্ছে সমানে। এ লম্বা কিউ যে কবে থেকে এগোচ্ছে, কবে গিয়ে পৌঁছবে মন্দিরে, গতি রেখে ভিড়মি লাগে। দক্ষেশ্বরের ছোট্ট ঘরের ছোট্ট দরজা দিয়ে একজনের বেশি ঢুকতে পারে না একসঙ্গে। 2টি মাত্র দরজা। এক দরজা দিয়ে লোক ঢোকে, আর দরজা দিয়ে এক এক করে বেরিয়ে আসে।
কখন এ ভিড় হালকা হবে হদিশ পাই না। পলকে পলকে বেড়েই চলেছে শেষের দিকে লোকের সারি। বড়দির মুখে বিষণ্ণতা ঘনিয়ে আসে। ব্রজরমণ বলেন, আপনি এখান হইতেই মনে মনে মহাদেবকে অঞ্জলি অর্পণ করিয়া প্রণাম করুন। আমি দুধ ও ফুল ফলাদির পাত্র লইয়া ভিতরে প্রবেশ করিয়া দক্ষিণেশ্বরের মাথায় ঢালিয়া আসি। এ প্রস্তাব তবু ভালো। বড়দি অবুঝ নন। টপকে চাতালে উঠে পড়লাম। শিবকে দেখা যাচ্ছে দরজার ফাঁক দিয়ে নিচু মেঝের মাঝখানে। বড়দি মুঠো ভরা ফুল বেলপাতা ছুঁড়ে দিলেন শিবের উদ্দেশ্যে। ব্রজরমণ পিতলের বালতি ভরা দুধ ফল শূন্যে তুলে ধরে দাঁড়ালো গিয়ে ভিড়ে মিশে। এখানে আর থেকে কি লাভ? চলে আসি দাদার কাছে। পথের ধারে ভাঙা বারান্দায় আশ্রয় নিয়েছেন তিনি, পা ছড়িয়ে বসি আরাম করে। নিচে এক বৈষ্ণবী গামছা ভিজিয়ে বসে ভিক্ষে করছিল। তাকে দেখিয়ে দাদা বললেন, দেখেছ মজা? এর বাড়ি ময়মনসিংহে, ব্রাহ্মণ বিধবা। এতক্ষণ গল্প করছিলাম এর সঙ্গে। হাঁটুতে থুতি রেখে বৈষ্ণবী মুখ নিচু করে বসে আছে, যেন কি ভাবছে মনে মনে। অনেকক্ষণ কেটে গেল। এক সময় হঠাৎ সে মাথা তুলে শুধল, মুসলমানেরা কি এক্কেরেই ছাইয়া ফেলছে? কি আমাগো দেশ ময়মনসিং? ব্রাহ্মণ বিধবা, অল্প বয়স, তীর্থস্থান, উন্মনা, লাবণ্যবতী, দুঃখী, ভিকারিণী, সব মিলিয়ে না জানি কি এক নিদারুণ ইতিহাস অতীতের। সে বললে, ওই জ্বালাই তো আসছি চইলা, না আইসা উপায় কি? ছেলা বেলায় বিধবা হইছি, বাবা আছিল না বাইচ্চা, দাদার সংসারে থাকি। এই একমাত্র ভাই, মুসলমানে টিকতে দেয় না আমারে। সকাল সন্ধ্যা টালায়। শেষে একদিন দুপুর রাইতে আইসা উপস্থিত দলবল দা সরকি লইয়া। বাড়ি ঘেরাও কইরা কয়, এমনি না দিলে দাদারে কাইটটা আমারে লইয়া যাইব তারা। দিদি আমারে বুঝাইল, তোমার তো আর থাকা চলবো না এইখানে। মায়ের প্যাটের ভাই খুন হইব তোমার লেগা। ভাইরে বাঁচাইতে চাও তো তুমি দেশ সাইরা চইলা যাও। চইলা আসলাম। 13 বছর হইল গত আষাঢ়ে। এখন বাতে পঙ্গু, হাত পা নাড়তে পারে না ঠিক মতো। 1 মাস আগে আবার একটা চোখ কানা করে দিয়েছে গরুতে ঘুঁটিয়ে। পথ দিয়ে এক ধনী দাতা পয়সা ছড়াতে ছড়াতে যাচ্ছে মন্দিরে, অর্গেন্ডির পাঞ্জাবি গায়ে দিয়ে। সামনের ভিকিরির শাড়ি থেকে বৈষ্ণবী পড়ে গেছে পিছনে, দাতার নজর পড়ে না তার দিকে। বৈষ্ণবীর ছেঁড়া গামছাটা তুলে নিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে মিহি সুরে চেঁচায়, বাবু, ও বাবু, একটু ভিক্ষা দাও না এইখানে। বড়দি বললেন, পোড়া কপালির হাত পাখানি দেখো, কেমন ছোট ছোট পাখার মতন। ভালো ঘরের মেয়েই ছিল গো এককালে। নির্বাণী আখড়া এসে পড়ল বলে এখনই। রাস্তা ছোড় দেও, রাস্তা ছোড় দেও, রব উঠল আবার। আজকের দিনে কখন কোথায় আটকে পড়ি ঠিক নেই। এরা আসার আগেই বাড়ি ফেরা দরকার। তাছাড়া সেবাশ্রমেও আজ শিব পুজো হবে প্রহরে প্রহরে। উপস্থিত থাকতে হবে অন্তত প্রথম দিকে তো নিশ্চয়ই। বড়দির সঙ্গে পরামর্শ ছিল, শিবরাত্রিতে গাজন হবে নানা জায়গায়, ঘুরে ঘুরে দেখব সারা রাত জেগে। সে কথা আর তুললাম না ফিরে। দুপ্রহর রাত কাটতে না কাটতে শুয়ে পড়লাম বিছানায়। বড়দি বললেন, কুম্ভস্নান কুম্ভস্নান হয়ে গেল, কুম্ভস্নান। যাক, নিশ্চিন্ত এবার। খালি পেটে ঘুম এলো না। হাওয়ার দাপটে তাঁবুর পাশের জোড়া ইউক্যালিপটাসের ডালগুলি গায়ে গায়ে লেগে মটমট করতে থাকলো রাতভর। আজ এ পর্যন্তই। উপন্যাসের 5ম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।